হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে পরিচালক সৃজিত মুখার্জি, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এখানে পরমব্রতটা অভিনয় করেছে। মাঝে মাঝে ভাবি যে পরমদা, সৃজিতদা তোমাকে নিয়ে এতগুলো ছবি করলো, তুমি এখন নিজে পরিচালনা করছো, তোমার একটা এমন ছবি হতে পারে যেখানে সৃজিতদাকে তুমি ন্যাড়া করলে। শিগগিরই ন্যাড়া ন্যাড়া করলে এখানে পয়েন্ট। ও ন্যাড়াটা ক্রুশি মানে অপারেটিভ পয়েন্ট। আচ্ছা, ওয়ার্ড। হ্যাঁ, আমার মনে হয় যে ও এত হরর ছবি করছে, আমি ন্যাড়া করতে হবে না, এমনি নামিয়ে দিলেই হয়। না, 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 আমি ন্যাড়া, এটা এত হরিফিক একটা সাইট হবে। হ্যাঁ, এটা কিন্তু ইজিলি মানে নিকশ ছায়ার সিকুয়েল হিসেবে, হ্যাঁ, ন্যাড়া আমি হ্যাঁ ন্যাড়া। আচ্ছা, ভূত তো একানরে সরি, ন্যাড়া না, একানরে এক ধরনের ভূত। তো আমি বলছি যে এই যে বাংলার নানান ভূত, সেই নানান ভূতের যে কোনো একটা ভূতে আমি যদি কাস্টিং আমার হয়ে যায়, আমি চুল কামিয়ে ফেলবো, আমি বুড়োও কামিয়ে ফেলবো। না, সৃজিতকে অ্যাকচুয়ালি মানে হরর আর নো হরর একটা মানে অ্যাজ আ কাস্ট খুব মানে আমার মনে হয় করা উচিত, এবং আমি খুব শিগগিরই করবো বলে আমার ধারণা আর কি, অ্যাজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, আমি জানি ও মানে এতদিন ধরে চিনি, আমি জানি ও খুব ভালো অ্যাক্টর একজন আর কি। হ্যাঁ, তো সেই কারণে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার প্রথম যেটা জিজ্ঞাসা সৃজিতদাকে, সেটা হচ্ছে পরমদা তোমার দ্বিতীয় পুরুষ হলো, তারপর একটা লম্বা সময় অনেকে তোমার প্রথম পুরুষ হলো, তারপরে হঠাৎ করে পরমদা আবার প্রথম পুরুষ এবং পরপর প্রথম পুরুষ। এতদিন গ্যাপ কেন? দেখ, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে মোটামুটি পরমকে আমি যেই রেঞ্জ অফার করেছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, অটোগ্রাফ কিন্তু পরমের করার কথা ছিল। কোন চরিত্রটা? শুভব্রত। কারণ ও তখন একজন অ্যাসপায়ারিং ডিরেক্টর, এবং ওর জন্য আমি কাজ করছি, মানে আই এম ওয়ার্কিং ফর হিম, আই এম রাইটিং ফর হিম। টেলিফিল্ম হোক বা স্টারের জন্য ছোট ছোট হোক, সিরিজ হোক, তো আমি সেটা তখন লিখছি ওর জন্য, আইডিয়েট করছি। এবং সো অবভিয়াসলি আই এম ইন টাচ উইথ হিজ ডিরেক্টোরিয়াল পার্সোনা। অবভিয়াসলি ও তার সাথে অভিনয় করছে, তোপসে করছে, ফেলুদা ফেরোতে, মানে থিয়েটার করছে, ব্যাঙ্গালোরে গিয়ে থিয়েটার করছে, তো সবই করছে। কিন্তু অ্যাজ এ ডিরেক্টর তখন আই এম সিইং হিজ হাংরি ডিরেক্টোরিয়াল সাইড। সো শুভব্রত পরমের থেকে বেটার আর কে করতে পারতো বলে আমার তখন, যেটা আমি ভেবেছিলাম আর কি। সো ও তখন লন্ডনে যাওয়ার ফলে এবং ডেটের একটা সমস্যার ফলে ও করতে পারেনি। কিন্তু পরম হ্যাজ বিন ইন মাই স্কিম অফ থিংস ফ্রম ডে ওয়ান, ফ্রম মাই ফার্স্ট ফিল্ম, বিকজ পরম ইজ মাই কমফর্ট ফুড। মানে পরম কিন্তু আমার আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আমি চাউমিন খাই, যাই খাই, যেখানেই যাই, অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন চাপে পড়ে, হ্যাঁ, প্রচন্ড আমাশা ইত্যাদি ইত্যাদি, ডাল ভাত আর বিরিয়ানিটার মধ্যে ডাল ভাতটা দিয়ে দিয়েছে। সো না, আর সেটার কারণ হলো আই থিঙ্ক পরম ইজ ভাস্টলি আন্ডাররেটেড অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি এরকম কিছু ওকে আজ অব্দি ভাবতে পারছি না যে এই রোলটা পরম করতে পারবে না। মানে পরম যেটা নয় সেটার থেকে, মানে সেটার সাথে পরম যেটা, এই ডিস্টেন্সটা যখন ম্যাক্সিমাইজড হয়, তখনই একটা অভিনেতার জাত চেনা যায়, বা অভিনেতার যে মান বা যে মেরিট, সেটা করা যায়। সো আমার মনে হয় পরমকে আমি সবসময় ক্রাইসিসে যাই, কারণ আমি জানি পরম ডেলিভার করবে, এবং সেটা যাই রোল হোক, হোয়াট এভার মাইট বি দ্য রোল, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, এই হোক, সেই হোক, বাংলা মিডিয়াম হোক, ইংরেজি মিডিয়াম হোক, সফিস্টিকেটেড হোক, মফস্বল থেকে আসা একটা ছেলে হোক, তথাকথিত হেটেরোনর্মেটিভ, কি বলে, সিআইএস না, সিআইএস মেল হোক, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সো কিংবা অন্যরকম ট্রেডিশনালি ফেমিনিন কিংবা ট্রেডিশনালি ম্যাসকুলিন। খুব বল ট্রেডিশনালি ফেমিনিন কিংবা ট্রেডিশনালি ম্যাসকুলিন। আর এইটা আমরা এত খুব কেয়ারফুলি বললাম, কারণ পিয়ার কাছ থেকে ও ঝাড় খেয়েছে ভুল একটা টার্ম ইউজ করে, সেই ঝাড়টা আমি খেতে চাই না, তাই জন্য ওর কাছ থেকে চেক করে নিলাম। সো হি ইজ অলওয়েজ ডেলিভার্ড। এবার ব্যাপারটা হচ্ছে, মাঝখানে ও অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, ও অনেক কিছু করে, ও একসাথে বম্বেতে কাজ করছে, কলকাতায় কাজ করছে, প্রযোজনা করছে, পরিচালনা করছে, অভিনয় করছে। সো আই থিঙ্ক কামিং টুগেদার is a result of a lot of factors. Kintu if it's only left to me, which are no other factors, and he's an actor, I will always go to Porom.
বিকজ হি ডেলিভার্স অ্যান্ড হি, আর এটা কিন্তু আমি সত্যি কিল বিলের প্রমোশনের অংশ হিসেবে বলছি না, এবং সেটা আমি যাদের সাথে অধিকাংশ কাজ করেছি তারা সবাই এটা জানে, যিশু এটা জানে, অনির্বাণ এটা জানে, সবচেয়ে বড় কথা বোমবাদা এটা জানে। ইনফ্যাক্ট বোমবাদাটা ভালো করে জানে, কারণ হেমলক অরিজিনালি আমি তখন সদ্য অটোগ্রাফ 22-এর পর একটা ওই হ্যাট্রিক বল করার জন্য রান আপে এসে বলার দাঁড়িয়েছে। অবভিয়াসলি তখন আমি জানি যে আমি আগের দুটো বল ইয়র্কার দিয়েছি এবং তাতে ব্যাটসম্যান আউট হয়েছে, তবে এই বলটা ইয়র্কার দেবো এই প্রস্তুতি। তখন ইয়র্কার হঠাৎ বললেন, এটা তো আমার মনে হয় শুড টেক সামওয়ান ইয়াঙ্গার। আর এইটা বলা মাত্র আই টোটালি আন্ডারস্ট্যান্ড, এখানে বুমবাদাকে আই হ্যাভ টু গিভ হিম ক্রেডিট। হি মেড মি সি যে আনন্দকর নিডস টু বি সামওয়ান মাচ, মানে আমি যেভাবে লিখেছি স্ক্রিপ্টটা সেটা পড়ে বুমবাদা বললো এটা তো আমি নই, মানে এটা সামওয়ান একদম মানে ইয়াঙ্গার, একটা সোয়াব ফ্লেয়ার, প্রচন্ড ফাটিয়ে, মানে সব সব ভাষায় তার অগাধ বিচরণ, হালকা ফ্লার্টেশিয়াস। সো এই যে পুরো ব্যাপারটা আমি বললাম যে হ্যাঁ, মানে আমি ভুল করছিলাম, ইউর রাইট। সো আই ওয়েন্ট টু দ্য কারেক্ট আনন্দকর, মানে যাকে যে ছাড়া আনন্দকর হয় না, মানে যে আনন্দকর আর কি। মানে হয় না কিছু মানুষ, মানে সেটা মানে আমি যদি অন্য কাউকে কাজ করতাম হিস্টোরিক ব্লান্ডার হতো আর কি। হ্যাঁ, তো লাকিলি সেটা হয়নি আমার ব্লান্ডার, এবং আই অ্যাগেন ওয়েন্ট ব্যাক টু দ্য পার্সন যার কাছে রাইটফুলি যা উচিত ছিল আমার প্রথম থেকেই। সো তারপর থেকে ইট ইজ অলওয়েজ বিন আ ক্রাইসিস। সেখানে গিয়ে আমি পরমকে বলছি, এই পরম শোন, কবে লাগবে ডেট, কি বলো কি বলো। সেরাটা আমি অনেকগুলো হয়েছে, বেস্ট অফ দ্য লট আমি বলবো হচ্ছে চতুষ্কোণ। এটা সেরা, মানে এই যে লাস্ট মিনিট, মানে ও আচ্ছা, আমি বলছি তুই ওইটা সেরা। হ্যাঁ, মানে সেরা পারফরমেন্স, না 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 পারফরমেন্স সেরা কথা বলছি না, আমি বলছি যে মানে অপ্রত্যাশিত শেষ মুহূর্তের মানে রিজার্ভ বেঞ্চ থেকে উঠে এসে প্রথম 11 জায়গা পেলে, হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে সেরা হচ্ছে চতুষ্কোণ। আমার মনে আছে আমি বম্বেতে তখন একটা ছবি শুট করছিলাম, খুব খারাপ একটা ছবি, এটা করাটা আমি রিগ্রেট করি, একটা হিন্দি ছবি। সেটা কোনো মতে তখন করতে করতে বুঝতে পেরেছি এটা আমার করাটা ঠিক হয়নি, কোনো মতে শেষ করে পালিয়ে আসতে চাই। আমার তখন না লড়াইয়ের প্রেপ শুরু হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ সেটা করতে চাই, এবং আমাকেও বলে রেখেছে যে চতুষ্কোণে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স তোকে করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুনিও নি ভালো করে। ইন্দ্রদীপ দাশগুপ্তর বাড়িতে, তখন ইন্দ্রদীপ দার একটা মানে পোষ্য ছিল, তার নাম ছিল লুচি। হ্যাঁ, তো সেই লুচির জন্মদিন হতো, ঠিক আছে, 25শে ডিসেম্বর। সেটা খেতে গেছি আমরা লাঞ্চে, এই লেক গার্ডেন সি, মানে এখনো ওখানেই থাকেন, বাট অন্য একটা বাড়ি তখন থাকতেন ইন্দ্রদীপ দা। তো গেছি, আমাকে সুজিত বলতে চল তাহলে তুই আমাকে এখান থেকে আমার সঙ্গে আমার বাড়ি চল। আনলাম যে বাড়ি কেন যাবো, আমি বললো যে না একটু বসতে হবে তোর সঙ্গে না। বললাম যে এটা দুদিনের গেস্টে করে একটু বসতে হবে, হ্যাঁ ওই বাড়াবাড়ি করো না, না দাঁড়া তোর সঙ্গে একটু কথা আছে। আমি জানি কি কথা, গেস্ট আমার কাজ আছে, আমার ছুটতে হবে, আমাকে মিউজিক মিটিং আছে আইডির সঙ্গে, তারপরে এই আছে ওই আছে, হ্যানা তেনা আর কি। না তুই চল আমার সঙ্গে। এবার আমি এলাম বাড়িতে, ওমা দেখি গেস্ট ফেস না, দেখি জয়ব্রত, আমি যাতে এটা কি হলো না, আমি তো আগের মধ্যিখানের ব্যাপারগুলো জানি না, অঞ্জন দা যে করছে না, তার জায়গায় কৌশিক দা গাঙ্গুলি কি সব হয়েছে টয়েছে, মানে এখানে নানা রকম ব্লক টক মুভ করে ওদিকে বেরিয়ে গেছে। সো জয়ব্রতটার সিটটা যে খালি হয়ে গেছে আমি জানি না। হ্যাঁ, তারপর দেখলাম আমাকে বলা হলো তোকে করতেই হবে, এবং আমি তখন ওই প্রেপ করতে করতে মাঝখানে জানুয়ারি মাসে আমি জয়ব্রত করলাম চতুষ্কোণে। এইটা ছিল হচ্ছে সব থেকে মানে, না এখানে একটা ট্রেড ছিল, আমরা ট্রেড করেছিলাম একটি ছেলেকে, যার নাম সৌম্যব্রত। ও হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি বলছি আমি করতে পারি, কিন্তু মানে তখন তো আমি অত ঘন ঘন ডিরেক্ট করতাম না, তো আমার সেট টিম ছিল না কোনো, ঠিক আছে। এখন যেরকম একটা কোম্পানি আছে, একটা সেট টিম আছে, তো আমি বলছিলাম যে বস আমি এটা একটা বিরাট বিপাকে আমার ফেললে, এই বিপাকটা আমি গলা দিতে রাজি আছি যদি আমার ছবিতে তুমি সৌম্যকে ছেড়ে দাও অ্যাজ মাই অ্যাসোসিয়েট, সৌম্যব্রত রক্ষিত, যে এখন এসভিএফ এর কন্টেন্ট হেড। কিন্তু সৌম্য প্রথম আমার সঙ্গে আমার প্রথম ছবিতে আমার অ্যাসোসিয়েট ছিল, তারপরও সুজিতকে জয়েন করে অটোগ্রাফ আমার সবার প্রথম দিকে সব করা ছবিতে। তো তারপর ওই আমি ওই ব্ল্যাক মানে ওটাকে ট্রেড অফ করেছিলাম আর কি। হ্যাঁ
আচ্ছা শ্রীজিৎ, একটা বিষয় আমাকে বলো, সেটা বল। 22শে শ্রাবণ, এই বিষয়টা না লোকে জানে না, দেখলাম আমরা তিনেরই কথা নিয়ে আলোচনা করছিলাম, সেদিনকে অরিত্র জানলো এটা। সেটা হচ্ছে যে 22শে শ্রাবণের যে এই শ্রাবণ গানটা, সেটা পরমদা শুট করা মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিওটা, এবং ওটা আমি মানে অনেক লোক এটা জানে না। মিউজিক ভিডিও শুট করা, এবং আমার মনে আছে যে এইটা কে শুট করবে, সো উই আর লুকিং ফর সামওয়ান যে তার একটা অবজেক্টিভ ডিস্টেন্স আছে ফ্রম দ্য ফিল্ম, বিকজ হি ইজ নট শট দ্য ফিল্ম, বাট একটা অ্যাটাচমেন্ট আছে টুয়ার্ডস দ্য ফিল্ম অলসো, সো দ্যাট ইটস নট অ্যাবসলিউটলি একটা মানে পার্সন হু ডাজন্ট গেট দ্য ইথস অফ দ্য ফিল্ম, দ্য স্পিরিট অফ দ্য ফিল্ম। সো পরম তো মানে তো ইজ অবভিয়াস। যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে ওই এই শ্রাবণ গানটা পরমদা শুট করে, এবং পার্সোনালি ওইটা সেই সময় মানে ওই গানের পোর্শনটা আমাদের প্রত্যেকেরই সঙ্গীত বাংলায় আসতো, আমাদের তখন তো এরকম ভাবে মোবাইলে আমরা ডুবেছিলাম না, ভীষণ ভাবে আমরা শুনতাম, আমাদের খুব পছন্দ ছিল। যাই হোক, আমি আগে তোমাকে এগুলো বলেছি। আমাকে বলো যে তারপরে তোমার এতগুলো ছবি পরমদা কাজ করেছে বা যেগুলোতে কাজ করেনি, তারপরে কি পার্টিকুলার কোনো সিন পরমদা ডিরেক্ট করেছে বা পরমদা শুট করেছে, আর যদি করেনি তা কেন করেনি? মানে কোনো মিউজিক ভিডিও বলছি, দেখ মিউজিক ভিডিওটা ইজ আলাদা কনসেপ্ট। মিউজিক ভিডিওটা হোয়াট ইজ এ মিউজিক ভিডিও? মিউজিক ভিডিও হলো যে আমরা যখন আমাদের ছবির গানে প্রচুর পরিমাণে ফুটেজ বেরিয়ে যায়, যখন মানুষ দেখে পেলে সে ফুটেজ ছিল এরকম, কামিং টু দ্যাট, তখন কিন্তু একটা কিংবা এমন একটা গান, যেই গানটা হয়তো এমন কোনো ফুটেজ আছে যেটা একটু গিভ অ্যাওয়ে আছে, বা সেটা আমি এমন লোকে দেখে ফেললে মুশকিল এরকম একটা সিকোয়েন্স, তখন আমরা মিউজিক ভিডিওর অবতারণা করি, ঠিক আছে? এবার মিউজিক ভিডিও শুট করার ওই ফিলসফিটাই ওরকম যে ইট হ্যাজ টু বি সামওয়ান হু ইজ নট ডান দ্য মেইন ফিল্ম বাট ইজ রিলেটেড টু দ্য ফিল্ম। এবার পরবর্তীকালে দশমে মানে দশমের যে মিউজিক ভিডিওটা, ওটা শুট করেছে অভিরূপ। হ্যাঁ, তো এরকম এই যে সিলেকশনটা যে কে শুট করবে, সেইটা কিন্তু ডিপেন্ড করছে যে কি ফিল্ম, তার সাথে কার কি কিরকম যোগাযোগ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আই থিঙ্ক আমি যে ছবিগুলো পরবর্তীতে সুজিতের সঙ্গে করেছি সেগুলোতে কোনো মিউজিক ভিডিও করা হয়নি, মানে Honestly. actually, ছিল না। পরমদা, তুমি শ্রীদার কোনো ছবিতে কোনো পার্টিকুলার জায়গায়, যেমন তুমি আমাকে বলেছিলে বহু আগে তোমার একটা ইন্টারভিউতে, যে আমি পাকামি করি, আমার যদি কিছু ভালো না লাগে সাজেস্ট করি বা ইনপুটস তো আমি দিই, তো সেটা কি শ্রীদার ছবিতে হয়? অসম্ভব ভালো, খুবই প্রচুর। হয়। এবং সেটা মানে আমার মনে হয় যে এটা না হওয়াটা অস্বাভাবিক। মানে একটা সেটে এতগুলো মাথা একসাথে কোলাবোরেট করছে, মানে সেখানে অ্যাক্টর তো মানে সবচেয়ে বেশি সাজেশন দেওয়ার কথা, বিকজ দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি স্পেন্ডিং সো মাচ অফ টাইম উইথ দ্য ক্যারেক্টার, তার মাথাতে এগুলো আসবেই কন্টিনিউয়াসলি। আচ্ছা, আমি যদি এটা না করে ওটা করি, বা ওটা যদি এভাবে হয়, তাহলে কি এটা হতে পারে? এবং সেগুলো তো অ্যাকর্ডিংলি শর্টগুলো চেঞ্জ করে সেটার জন্য। রাইট রাইট। এইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হয়, কিছু কিছু সেটে মনে হয়, সুজিতের সেট আমি বলতে পারি, তুমি এটাতে ট্র্যাকিং করছো, ট্র্যাকিংটা ভালো লাগবে না দেখতে, এটা বলতে পারি আমি। সবসময় সাজেশন শোনে না না, না, শোনার কথাও না। হ্যাঁ, আমার কথা দেওয়া, আমার কাজ দেওয়া, ওর কথা নেওয়া বা না নেওয়া, দুটো অপশন। আমি অনেক সময় দিও না, ডিপেন্ড করে। কিন্তু এটাতে তো দেখো, এইটা একটা জিনিস। আর অনেক সেটে এরকম করতে হয় যে মনে হয় যে করে দিই শুটটা, সেটা অন্য জিনিস। এটার মধ্যে একটা আকাশ পাতাল ফারাক আছে, ঠিক আছে? আকাশ এবং পাতালের ফারাক। এটা ইজ আ কোলাবোরেটিভ প্রসেস। সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি তো একজন স্টেক হোল্ডার ছবিটার, তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে না, এখানে রাউন্ড ট্রলিটা ভীষণ বাড়াবাড়ি চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, এর কথা বলছি, বা এই ক্লোজটা না নিলে ভালো হয় ইত্যাদি। কিংবা ধর এই যে কিলবিলেই হয়েছে যে এই লোকেশনটার বদলে আমরা অন্য কোনো লোকেশনে শিফট হ্যাঁ, আমি বললাম যে এটা এটা বেটার হবে, কিন্তু ওইখানটা কোনো এটা লেটস গো আউট, লেটস গো আউট, এক জায়গায় বসে বসে। এটা একটা। আর ওই যে যেটার কথা আমি বলছি, ওটা খুব যন্ত্রণাদায়ক, কেননা ওটা একটা মানে থ্যাঙ্কলেস জব কমপ্লিটলি। বিকজ দেখো, খারাপ হলেও আমি ব্রিক ব্যাচ পাবো না, ভালো হলেও আমি গার্ল্যান্ড পাবো না, মালা পাবো না। সো কিন্তু জাস্ট তখন বাড়ি যাওয়ার জন্য মনে হয় করে দিই, মানে বাড়ি যেতে চাই আর কি। আমাকেও এটা করতে হয়, কিন্তু আমার এটা করতে হয় সামটাইমস ইন কেস অফ এডিটিং, সামটাইমস ইন কেস অফ ক্যামেরার ক্ষেত্রেটা কম। আমি অবভিয়াসলি দুটোর কোনোটাই নাম নেব না, কিন্তু অনেক সময় মানে আমাকে গোস্ট এডিট করতে হয় বা গোস্ট এই করতে হয়, কারণ একটা পয়েন্ট অফ টাইমের না ব্রিফ দিয়ে যখন আর কাজ হয় না, তখন ইউ ওয়ান্ট টু টেক আপ থিংস,
yourself, which is why I've eventually finally shifted to editing in the sense আমি পদাতিক নিজে এডিট করেছি, আমি টুইঙ্কেল টুইঙ্কেল নিজে এডিট করেছি, আমি লহগৌরাঙ্গের নামও নিজে এডিট করবো, বিকজ যেখানে একটু কমপ্লিকেটেড এডিট রিদমটা হয়ে যায় সেখানে ব্রিফ দেওয়ার বদলে ইটস ইজিয়ার ইফ ইউ এডিট। মানে দেখো গান তো আমি প্রথম থেকে লিখা, আই স্টার্টেড অফ মাই ক্যারিয়ার অ্যাজ এ লিরিসিস্ট, সো গানের ক্ষেত্রে আমার সামটাইমস আমি গান লিখেই দিই যে এটা হলো এটা, মানে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, সো আই এম রাইটিং। কিন্তু এডিটিং বা ক্যামেরার ক্ষেত্রে আমার মাঝে মাঝে একটু বলে দিতে হয়, করে দিতে হয়, এবং এই করে দেওয়াটা কামস ফ্রম ওই আর কি, মানে আই এম আ স্টেক হোল্ডার। ইভেনচুয়ালি আমি এক্স্যাক্টলি যেটা চাইছি সেটা পাওয়ার জন্য আমার ঠিক যতটা যা করতে হয় আমাকেই করতে হচ্ছে, সেটা করতে হয় সামটাইমস। আচ্ছা সৃজিত দা, কৌশানী এই ছবিতে কেন, মানে তোমার কৌশানীকে কি দেখে মনে হলো যে কৌশানীকে এই ক্যারেক্টারটা প্লেস করা যায়? তার কারণ যখন আমরা হেমলক দেখেছিলাম তখন আমি খুব যদি ভুল না হয় আমরা তখন 12-এ পড়ি, এবং আমরা কোয়েল মল্লিককে যখন হেমলক এসছে আমরা ওরকমভাবে কোয়েল মল্লিককে দেখিনি, এবং তার যেরকম ধরনের ছবি আসতো একদম মানে মেইন স্ট্রিম ছবি মূলত, তার থেকে একদম সরে গিয়ে কোয়েল, তো সেই ছবিটা আমাদের কাছে খুব অন্যরকমই ছিল। আর কৌশানী যেরকম ধরনের তার ফিল্মোগ্রাফি, তার থেকে যে খুব বেরিয়ে ছবি করেছে এমন হয়নি, আবার তার থেকে হঠাৎ করে বেরিয়ে গেটা বহুরূপী হলো। এবার তাহলে কি বহুরূপী বা আবার প্রলয় দেখে তোমার এই সিদ্ধান্তটা? কারণ আমি আগের ইন্টারভিউটা দেখছিলাম এবং আচ্ছা মাধুরী তুমি বলো। হ্যাঁ, মানে আমি বলছি যে আবার প্রলয় বহুরূপীতে ডেফিনেটলি ওর যে ওর উপস্থিতি, তাতে আমি ডেফিনেটলি একটা স্পার্ক দেখতে পাই। এবং আমরা যখন নাম আলোচনা করছি, সেই নাম আলোচনা করে অগেইন এই যে নাম আলোচনা, এটা কিন্তু মানে এটা কিন্তু একটা আলোচনা, মানে সেখানে শ্রীকান্ত আছে, সেখানে পরম আছে ইনফ্যাক্ট, তার এক্স্যাক্টলি মানে আমি বসেছিলাম। হ্যাঁ, so it's a collaborative thing. Why? Because Hemlock is a franchise which is dear to everyone. মানে ওটার আর আমার নেই, মানে ওটা 2012-তেই ওটা সবার হয়ে গেছে। এবার everyone has a stake in that. তো everyone has his or her own opinion যে এটা হচ্ছে ওটা হচ্ছে। তো সেই জায়গায় আমরা যখন আলোচনা করলাম, আমরা দেখলাম যে কৌশানীর নামটা it has a lot of promise. Because Koushani has a lot of promise and something which she has absolutely exhibited in বহুরূপী and আবার প্রলয়। এবার দেখো, আমরা we can always go on saying যে তো ভালো কাজ হচ্ছে না, এই কমার্শিয়াল ছবি, এই সেই হ্যানা ত্যানা। এবার কেউ যদি নিজের জায়গাটা থেকে বেরিয়ে এসে ভেঙে একটা কিছু করার চেষ্টা করছে, হ্যাঁ, সেই চেষ্টাটাকে যদি আমরা সেই সম্মানটা না দিই বা সেই ফার্দার সেই চেষ্টাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার একটা 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 সুযোগ বা প্ল্যাটফর্ম না দিই, তাহলে তো দের ইজ নো পয়েন্ট। মানে আজকে কৌশানী আবার প্রলয় করেছে তার জায়গা থেকে বেরিয়ে এসে বা ভেঙে, আজকে বহুরূপীর জন্য হয়তো কৌশানীকে 4টে মাচা স্যাক্রিফাইস করতে হয়েছে, 5টা স্টোর ওপেনিং স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটাও করেছে বিকজ ও একটা নতুন কিছু অন্যরকম কিছু করতে চায়, সে ড্রাইভটাও আছে, সে হাঙ্গারটাও আছে। এই হাঙ্গার ইজ দ্য মোটিভেটিং ফ্যাক্টর। এই হাঙ্গারটা কিন্তু মানুষকে, যে কোনো অভিনেতাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, যেটা আমার একটা জিজ্ঞেস তোমাকে, সেটা হচ্ছে ধরো এই যে কিল বিল সোসাইটির মতো ছবি আসছে, এবার তার আগে যদি কৌশানীর, আমি এটা মিন করছি না কিন্তু সাপোজ জিজ্ঞাসা করছি, যদি এমন 2 বা 3টে ছবি আসে যেই ছবিগুলো হয়তো খুব খারাপ ফলাফলটা, বা সেই ছবির জন্য কি কিল বিল সোসাইটির মতো ছবি বা তোমার বহুরূপীর মতো ছবি কি ব্যাকক্ল্যাশ পেতে পারে? না, পারে না। এটা ভুল ধারণা। এটা সবচেয়ে বড় উদাহরণ হলো ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, মানে ঋতু সারা বছর নানান ছবি আমরা সবাই করি অ্যাকচুয়ালি, কিন্তু ঋতুদের রেটটা সবথেকে মানে ঋতুদের ফ্রিকোয়েন্সিটা সব থেকে হাই, ঋতু টেকস ইট টু আ ডিফারেন্ট লেভেল। মানে আমার মনে আছে রাজকাহিনী রিলিজের আগে একটা পোস্টার বেরিয়েছিল, যে পোস্টার ঋতু ছাড়া আর কেউ একটাও মুখ কেউ চেনে না, প্রোডাকশন হাউস কেউ জানে না কোথায় কে কি বৃত্তান্ত। মানে সেটা হতো মানে ওই যেটাকে আমরা ঝাপসা ছবি বা ওরকম যেটা বলা হয় ইন দ্য ট্রেড পার্লেন্স। এবার ঋতু হয়তো কারোর রিকোয়েস্ট রাখার জন্য কেউ বলেছিল প্লিজ ছবিটা করে দাও, আর ঋতুটা করে দেয়। ঋতু এতটাই বন্ধুবৎসল, মানে সারাক্ষণ যদি কিছু না কিছু কাজের মধ্যে থাকতে ভালোবাসে, মানে হ্যাঁ, মানে যদি সকালবেলা উঠে ওই 4টে লোক কিছু না কিছু করছে ওকে ঘিরে, আমার মনে হয় ওটা না হলে যদি মানে সুইট হার্ট। তো এবার রাজকাহিনী, আমি না পোস্টারটা দেখে ইমিডিয়েটলি ঋতুকে ফোন, ঋতুটা কি হয়েছে, যে কি
না তোমার একটা প্রশ্ন, হ্যাঁ যে শোনো প্রেমিয়ারটা কিন্তু এত প্লিজ এসো। আমি বললাম যে আমি প্রেমিয়ার নিয়ে কথা বলতে তোমাকে ফোন করিনি, আমি বলছি যে তুমি প্লিজ রাজকাহিনী রিলিজের আগে এবং পরে এটাকে একটু বন্ধ করতে পারো। বললো আমি এটা কি করবো, এটা তো প্রযোজকদের ব্যাপার, কিন্তু তুমি পারলে না সেদিন একটু এসো। মানে ও সেই সুযোগটাও ছাড়বে না। এবার তুমি সেই ছবি প্রযোজকের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটা দেখো, তার তো কাছে তো ইম্পর্টেন্ট সেটা, এবং কতটা ডেডিকেটেড হলে একজন, সে রাজকাহিনী যেভাবে প্রমোট করছে সে এই ছবিটাও সেভাবে প্রমোট করছে। এবং রাজকাহিনীতে আমার মনে আছে ও, আমরা শ্রীভূমিতে প্রমোট করতে গেছি, তারপর আমাদের মুদিয়ালিতে আসার কথা। এবার এই যে রাস্তাটায়, এই জার্নিটা বাইপাসের ধারে সার্ভিস রোডে যে কটা ছোট 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 পুজো, সেই প্যান্ডেলে 4টে লোক বসে আছে, তাদেরও ইন্টারেস্ট নেই পুজোটা, তারা বসে 4টে লোক বেঞ্চে গল্প করছে। ঋতু নামছে গাড়ি থেকে, ইনোভা থেকে নেবে, আমি পেছন পেছন, এই কোথায় যাচ্ছে কোথায়, আপনারা কিন্তু রাজকাহিনী দেখতে আসবেন, এবার বুঝে আমাদের ছবি রাজকাহিনী বলে চলে যাচ্ছে। আর লোকগুলো না পুরো জং, যে ঋতুপর্ণা সেনগুপ্ত হঠাৎ আমাদের ছোট একটা পাড়ার পুজো এসে রাজকাহিনী প্রমোট করে বেরিয়ে ইনোভা করে চলে গেল। এবার আমি যদি ধরি তার মধ্যে 4 জন মধ্যে একজনও সেইটার জন্য রাজকাহিনী পারে কিন্তু করতে। ঋতু ইজ এ লেজেন্ড। মানে ঋতুর তুলনা ঋতু নিজে কেউ না। আমাকে পুরাতন রিলিজ করছে বাই দ্য ওয়ে 11 ঋতুর ছবি, এবং অবভিয়াসলি শর্মিলা ঠাকুর আছেন, সুমনদার ছবি, এবং প্লিজ পুরাতন দেখবেন। তো পুরাতনে পিআর করছে, মার্কেটিং করছে ইন্দ্রনীল বলে আমাদের এক বন্ধু, সে না এসে বলছে যে শোন আমি এটা রিয়েলাইজ করেছি, ঋতু ইজ ইকুয়াল টু তুই প্লাস শিবু ইন্টু 1000, মানে ইন টার্মস অফ মার্কেট, মানে কিচ্ছু ছাড়বে না ঋতু। প্রত্যেকটা মানে সুখী গৃহকোণ থেকে শুরু করে ভ্যানিটি ফেয়ার, মানে এই পুরো রেঞ্জে প্রত্যেকটা ম্যাগাজিনে যদি 2 লাইন হোক তাহলেও পুরাতন নিয়ে যেন কিছু লেখা হয়, এইটা ইনশিওর কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত করতে পারে। সো আমার মনে হয় যে এটা না রিয়েলি ম্যাটার করে না তুমি যেটা করছো, মানে যেই ছবিটা তোমার আসছে, মানে এটা প্রযোজকরা একটু ব্যতিব্যস্ত হতে পারে, কিছু ক্ষেত্রে পরিচালকরা, আমি তখন জানতাম না যে, বাট ইভেনচুয়ালি দিস ইট ডিডন্ট ম্যাটার। মানে রাজকাহিনী মেরিটে চলেছে, এবং রাজকাহিনী মানে ওয়ান অফ মাই মোস্ট সাকসেসফুল ফিল্ম। মানে সেই সময় দাঁড়িয়ে 5 কোটি টাকার ব্যবসা করেছে, ওটা এখন প্রায় মোর দ্যান 10। আর অবভিয়াসলি মানে 21টা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, ইফি থেকে শুরু করে এরকম কিছু ছিল না যেটা রাজকাহিনী যায়নি। সো ক্রিটিক্যালি অ্যান্ড কমার্শিয়ালি সব ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিল্মস। তার আগের সপ্তাহে যে ছবিটা রিলিজ করেছিল সেটার কোনো বেয়ারিং রাজকাহিনীর উপর পড়েনি। পরমদা, একটা জিনিস আমি দেখেছি, যখন হেমলক এসেছিল, তোমার এতগুলো চরিত্রের মধ্যে না, আমার বহু বান্ধবীরা যারা হেমলকের ওই চরিত্রটাকে, আনন্দকরকে ভীষণ পছন্দ করে, তাদের ভালো লাগা আক্রাশ সব আনন্দকর এবং ওই চরিত্রটা। তো এতদিন পর যখন মৃত্যুঞ্জয় কর আসছে, দুটো জিনিস আমাকে বলবে, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় কর চরিত্রটা কতটা আলাদা আনন্দকরের থেকে, এবং এই যে মেয়েদের একটা দুর্বলতা আনন্দকর নিয়ে, সেটা কি তুমি লক্ষ্য করেছো, তুমি জানো? এটা বলতে গেলে আমাকেও একটু বলতে হয় যে আমি যে সময় দাঁড়িয়ে হেমলক করেছিলাম, আনন্দকর করেছিলাম, তা মানে আমি তার আগে যত অভিনয় জীবনে যা যা করেছি তার আগে বলাই বাহুল্য, তার পরের 13 বছরে আমি অভিনেতা হিসেবে যতগুলো কাজ করেছি, যতটা আমার বিবর্তন বা এভলিউশন ঘটেছে, তার আগে অতগুলো কাজ আমি কিন্তু করিনি। বা তখন তো ছবিও কম হতো, আর আমি তো টেলিভিশন তখন ছেড়ে দিয়েছি। সো আমায় কিন্তু, যদিও একটা শহুরে লোক আমার মতোই আনন্দকর, আমার মতোই মানে ইংরেজি বাংলা হিন্দি মোটামুটি মিশিয়ে কথা বলে, মানে মিশিয়ে না, মানে 3টে ভাষা বলতে পারে আর কি, কিন্তু আমায় কিন্তু ওই যে ফ্ল্যামবয়েন্সটা ছিল না আনন্দকরের, ওটা করতে কিন্তু আমাকে একটু বেগ পেতে হয়েছিল। মানে ওরা কিন্তু এমন না যে গেলাম করে দিলাম, ওরকম কিন্তু হয়নি জিনিসটা। সুজিতকেও আমাকে বেশ পুশ করতে হয়েছিল আমার মনে আছে হেমলকের সময়, এবং আমাকেও নিজেকে কিন্তু পুশ করতে হয়েছিল অনেকটা আর কি। তো সেইটা করতে গিয়ে না একটা খুব ম্যাজিক ঘটেছিল। হ্যাঁ, তো সেই ম্যাজিকটা কোথাও একটা আমি বোধহয় আমার ভিতরে নিয়ে এই 13টা বছর কাটিয়েছি। মানে আনন্দকর আমার সারা গোটা অভিনয় জীবনের প্রথম 5টা চরিত্রের মধ্যে নিঃসন্দেহে একটা হবে। তার মধ্যে অন্যগুলো, তার মধ্যে কাহানি থাকবে, তার মধ্যে 22শে শ্রাবণ থাকবে, তার মধ্যে অপুর পাঁচালী থাকবে, এর মধ্যে আনন্দকর ভেরি মাচ ওপর দিকে থাকবে আর কি। সো
সেটা একটা জিনিস, কিন্তু এটা যে এতটা আমার ভিতরে রয়ে গেছে এটা আমি বুঝতে পারলাম কিল বিল করতে গিয়ে অ্যাকচুয়ালি, যে যখন আমি দেখলাম যে ওই আনন্দকরটাকে ক্র্যাঙ্ক আপ করে আবার বার করতে আমার তেমন একটা সময় লাগলো না অ্যাকচুয়ালি। তার মানে ভিতরে ওটা কোথাও না একটা সেঁটে গেছে, কোথাও একটা হয়তো লুকিয়ে বসেছিল, কিন্তু সেটা ঝোলার মধ্যে থেকে বার করতে খুব সময় লাগেনি আমার। এবার সেটা অবভিয়াসলি আমি অভিনেতা হিসেবে ইমপ্রুভ করেছি, ম্যাচিওর করেছি, ইভলভ করেছি লাস্ট 13 বছরে, সেটা যেমন আছে তেমনি এটাও কিন্তু সাবকনসিয়াসলি কাজ করে যে এটা এমন একটা চরিত্র যেটা সকলের খুব ভালো লেগেছিল, হ্যাঁ, সকলের খুব প্রিয়। হ্যাঁ, মানে আমার মানে মানে মালয়ালি বন্ধু বান্ধবরা কোথাও কাজ করতে গেছি, ধরো কো অ্যাক্টর আর কি, তারা মানে যদি 2-3টে বাংলা ছবি দেখে তার মধ্যে কিন্তু হেমলক একটা। হ্যাঁ, সো এটা তো অবাঙালিদের কথা বলছি, বাঙালিদের কথা ছেড়েই দাও আমি বলছি। সো এটাও তো ভিতরে থাকে যে দিস ইজ ওয়ান ক্যারেক্টার উইচ ইজ যাকে লোকে এতটা ভালোবাসা দিয়েছে আর কি, এবং যত সময় কেটেছে না তত আরো বেশি করে আমার মনে হয় কাল স্ট্যাটাসে পরিণত হয়েছে আর কি। তো সেটা জানি আমি, সেটা মাথার ভেতরে ভীষণভাবে আছে, ছিল এবং আগামীতেও থাকবে। আচ্ছা, মৃত্যুঞ্জয় কর কতটা আলাদা আনন্দগড়ের থেকে? দেখো, ঠিক যতটা আলাদা 2011-র পরমব্রত থেকে 2025-এর পরমব্রত ততটুকুই আলাদা, বা 2012-র পরমব্রত থেকে 2025-এর পরমব্রত যতটা আলাদা, আমার মনে হয় হেমলকের আনন্দকর থেকে কিলবিলের মৃত্যুঞ্জয়কর ঠিক ততটাই আলাদা। পৃথিবীটা বদলেছে, পারিপার্শ্বিক বদলেছে, সে পারিপার্শ্বিকের বদলের সঙ্গে সঙ্গে তো আমাদের ভিতরের মানে আত্মাটাও একটুখানি বদলায়, তার তো বিশ্বাস অবিশ্বাসগুলো বদলায় দেখে আর কি। 2012-য় আমরা অনেক কিছু ভাবতে পারতাম না, এখন ভাবতে পারি, খারাপ এবং ভালো দুটোই। হ্যাঁ, তো সেইখান থেকে অনেকগুলো বিশ্বাসের বদল হয়, জীবন দর্শনের বদল হয়, সেইটা কিন্তু আনন্দকর থেকে মৃত্যুঞ্জয় কর হয়ে ওঠার রাস্তায় সেটা কিন্তু ঘটেছিল। তার মানে কি লোকটা একটা আলাদা লোক হয়ে গেছে? তা না, সেম লোকটাই আছে, তার পৃথিবীটাকে দেখার লেন্সটা বদলেছে, তার কারণ তার আর পারিপার্শ্বিক পৃথিবীটা বদলে গেছে। আচ্ছা সৃজিত দা, এটা কি স্পিরিচুয়াল সিকুয়েল না কন্টিনিউয়েশন ডিরেক্ট? এটা কন্টিনিউয়েশন ডিরেক্ট তো বটেই, বিকজ কন্টিনিউয়েশন যদি না হতো তাহলে আমি ওকে ন্যাড়া হতে বলতাম না। কারণ আমরা যদি মাথায় রাখি যে লাস্ট দৃশ্য যেটা ছিল হেমলকে, সেখানে অলরেডি ওর চুল কমতে শুরু করেছে। হ্যাঁ, না, তারও পরে একদম তারও পরে, হ্যাঁ, একজনকে রেস্কিউ করতে ইয়েস, ওই হুগলি বুঝা। তো তো সেইটা এখন অবভিয়াসলি কমপ্লিটলি নাড়া। সো ফিজিক্যাল একটা কন্টিনিউটি তো আছেই, এবং obviously it is also a spiritual sequel in the sense of the spirit, মানে সেটা তো আছেই, বাট অ্যাকচুয়াল ফিজিক্যাল কন্টিনিউটিও কিন্তু আছে। মানে ইটস নট দ্যাট ইটস আ নিউ, কমপ্লিটলি নিউ স্টোরি উইথ মানে ইটস আ নিউ স্টোরি বাট নিউ ক্যারেক্টার্স, নিউ কনটেক্সট, অতটাও নয়, মানে দের ইজ আ লিঙ্ক। আচ্ছা সৃজিত দা, হেমলকের ক্ষেত্রে আমি তোমাকে আগেবার বলেছিলাম বোধহয় যে আমার না ওই যে শটটা ছিল যে প্যান অ্যারাউন্ড চলছে, সম্পূর্ণ সব বলে যাচ্ছে সচিনের স্কোর থেকে শুরু করে সিনেমা দেখা যাবে না, ওটা হোক, বা তারপর যখন দুজনকে হাক করছে ওটিএস, কিন্তু ওটিএস এ মুখ দেখা যাচ্ছে না, শুধু দুজনের ঠোঁট দেখা যাচ্ছে এবং চোখের জলটা বেয়ে পড়ছে, এখান থেকে পড়ছে যখন বললো। তো এই যে এরকম ধরনের শটের অ্যাপ্রোচ, এবং এটা তোমার ইনিশিয়ালি ফিল্ম মেকিং গুলোই ছিল, কিন্তু এখন যত তোমার মানে ছবি এগিয়েছে ফ্রেমগুলো খুব ওয়াইড হয়ে গেছে, অত ক্লোজ ট্রিটমেন্ট দেখা যায় না। তো এই ছবির ক্ষেত্রে কি ওরকম ট্রিটমেন্ট আছে? আছে, না আমি এটা মনে করি না যে দেখা যায় না, সেরকম নয়। ক্লোজ তুমি সত্যি বলে সত্যি নেই বলি বা পদাতিক বলি, সেই ছবির মেকিংও আমার ভীষণ ভালো লেগেছে। ওই পদাতিকের যে শটটা নিয়ে কথা হচ্ছিল, কাজ ভেঙে পড়বে, বা হচ্ছে এই সত্যি বলে সত্যি বা পদাতিকের যে শটটা যেখানে হচ্ছে মনামি ঘোষ, এক্সট্রিম ক্লোজ আপ, হ্যাঁ এক্সট্রিম ক্লোজ আপ আমার ছবিতে প্রোগ্রেসিভলি বেড়েছে না কমেছে, যেটা নিয়ে আমি বলি, সেটা আমি অ্যাকচুয়ালি ওরম ভাবে নিজে কোনোদিন স্টাডি করি না। আমি অলওয়েজ হ্যাভ গন ইন অ্যান্ড হ্যাভ গিভেন ইন টু দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট দ্য মোমেন্ট ওয়ান্টস অর হোয়াট দ্য মোমেন্ট ডিমান্ডস। এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি তোকে বলতে পারি দের আর মেনি মোর এক্সট্রিম ক্লোজ আপস, অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন রিজনস বিং যে ইটস আ ভেরি there are very very intimate and very very delicate moments in the film যেখানে আমার এক্সট্রিম ক্লোজ আপ দরকার ছিল, মানে এক্সট্রিম ক্লোজ আপে বা মুহূর্তটা ধরার খুব প্রয়োজন ছিল। এবং আরেকটা জিনিসও আছে যেটা আমি কনসিয়াস, মানে এই ব্যাপারে একটা কনসিয়াস চিন্তা আমার শুরুর পর থেকে অ্যাজ আই ওয়েন্ট অন মেকিং ফিল্মস, আমার মনে হয়েছিল যে
এক্সট্রিম ক্লোজ আপকে যদি আমরা ওয়েপনাইজ করি তাহলে ব্যাপারটা বেটার ইম্প্যাক্ট হয়। মানে একটু যদি আমি ওটাকে জুডিশিয়াসলি ইউজ করি, কারণ এক্সট্রিম ক্লোজ আপের যে মানে অনেক ওয়াইড অনেক মিড ফ্রেমের পর যে ইম্প্যাক্টটা, সেটা সেই যোগ্য মুহূর্তের জন্য তুলে রাখা উচিত। পরমদা, এই প্রশ্নটা তুমি রেগে যেও না। সেটা হচ্ছে একটা হেডলাইন যেটা সবাই মোটামুটি শেয়ার করে, সবাই পড়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় ইমরান হাশমির মতো চুমু খায়। এটা তো ভালো কথা, রাখবো কেন? অন্য অনেক কথা রাখতে পারতাম, এটা তো রাখবো কেন? হ্যাঁ, ইমরান হাশমি কিরকম চুমু খায় তো আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না সেটা। অনির্বাণ কিরকম চুমু খায় সেটা পরম জানে, হ্যাঁ, কিন্তু তো ইমরান হাশমি কিরকম চুমু খায় সেটা আমি জানি না। তো তো আমার ধারণা ইমরান হাশমির মতো চুমু খায় বলার অর্থটা হচ্ছে যে ফ্রিকুয়েন্সিতে, যতটা ঘন ঘন উনি পর্দায় চুমু খান, আমি হয়তো ততটাই ঘন ঘন চুমু খেয়েছি আমার ছবিতে। আর আমরা এমন কিছু না করি যাতে জিনিসটা মানে অফেন্সিভ, বর্ডার লাইন অফেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, চুম্বন দৃশ্য সত্যি পরমের মানে ফিল্মোগ্রাফিতে আমরা যদি দেখি খুবই হাই, মানে 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 সংখ্যায় খুবই হাই। সেই জায়গা থেকে আমি শিওর ইমরান হাশমির অবতারণাটা হয়েছে। তো আমার এটা সবাই আমরা মজা করি, টেনে আমিও করি। এটার একটু সিরিয়াস সাইডটা হচ্ছে যে আমি যখন অভিনেতা হয়েছি, মানে এতগুলো বছর আগে যবে থেকে অভিনয় করা শুরু করেছি, এটা সবার আমার এই ধারণা থাকতে হবে বা সবাইকে আমার এই মতে বিশ্বাস করতে হবে এরকম কোনো মানে নেই। আমি আমার কথা বলছি যে আমি যে সিনেমা দেখে বড় হয়েছি, আমার কাছে অভিনেতার সংজ্ঞা যা, তাতে তার এইগুলোতে ইনহিবিশন থাকার কথা নয়। তো তাতে আমার মনে হয়েছে যে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে চিত্রনাট্যে থেকেছে, তাতে আমার সহ অভিনেতা বা অভিনেত্রীরা, যদি অভিনেতাও বললাম কেননা দ্বিতীয় পুরুষের উদাহরণটাও আছে এখানে, তারা যদি কমফোর্টেবল হয়ে থাকেন তাহলে, এবং পরিচালকের যদি সেটা প্রয়োজন মনে হয়ে থাকে, তাহলে তারা সেটা আমায় করতে বলেছেন, আমি সেটা নির্দ্বিধায় করেছি। আমি এখানে আমার একটা প্রশ্ন, তো তুই যখন পরিচালনা করছিস একটা চরিত্রের জন্য, ধর সেই চরিত্র সেটা চুম্বনটা জরুরি, এবং তখন যদি কোনো অভিনেত্রী বা অভিনেতা সেটা রাজি না হয় বা অকওয়ার্ড ফিল করে, তোর সেটা নিয়ে হোয়াট ইজ ইউর ভিউ? মানে ডু ইউ টেল তোর এই যে নিজের অভিনেতা হিসেবে যে মতটা, সেটা কি ডু ইউ টেল দেম যে অ্যাজ অ্যান অ্যাক্টর? আমার যদি কোনো ছবি করতে গিয়ে লেখার পর যদি মনে হয় এখানে এটা প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমি তুমি যেটা করো আমি তাই করবো, যে আমি প্রথমে তাকে জিজ্ঞেস করে নেবো যে দেখো আমি না তোমার সাথে, আপনার সঙ্গে কথা বলছি বা তোমার সঙ্গে কথা বলছি, একটা অন্য সবকিছুর আগে একটা মানে একটা মাপকাঠি আছে, মানে একটা জিনিস বুঝে নিতে হবে, এটা কিন্তু আছে, তো আপনি কমফোর্টেবল, তুমি কমফোর্টেবল, তাহলে আমরা কথা এগোবো, নাহলে এগোবো না জিনিসটা নিয়ে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেননা ওই সেটে গিয়ে এই চমকটা তো হতে পারে না। হ্যাঁ, তো সেটে গিয়ে কোনো চমকের পক্ষপাতী আমি একদম নই। তো এটা এখন কেউ যদি বলেন হ্যাঁ অসুবিধা নেই করে নেবো, তবে ওখানে গিয়ে বলেন না, তখন তার সঙ্গে তার সঙ্গে টেনশন হচ্ছে বলে তাকে আমি বিয়ে করতে পারি, তার সমস্যাটা বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু ওখানে এবার না আমি তো বলিনি, তখন তার সঙ্গে আমি ঝগড়া করবো, সোজা কথাটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট আইডিয়াল সিচুয়েশনটা হচ্ছে যে আগে জেনে নেওয়া যে তিনি কমফোর্টেবল কিনা, তার ব্যক্তিগত অভিমত বা বিশ্বাসটা কি। আচ্ছা শ্রী, তোমার যতগুলো ছবিতে এরকম চুমুর দৃশ্য থাকে, সবই কি মানে প্রথম থেকে ওকে হয়? কারণ এখানে তো কন্ডিশন এরকম একটা জায়গা তৈরি হয়েছিল যে একটাকেই নিতে হবে বিষয়টা। দেখো, ডেফিনেটলি এখানে সেরকম একটা কন্ডিশন বলবো না, সেখানে একটা মানে আমার রিকোয়েস্ট করেছিল কৌশানী যে এটাকে প্লিজ 1 থেকে করে নেওয়া যায়, বিকজ আমি প্রথমবার করছি আর নট ভেরি কমফোর্টেবল। যদিও আমাদের ইন্টিমেসি কোঅর্ডিনেটর ছিলেন, বোম্বে থেকে এসেছেন, ইনফ্যাক্ট বাংলা ছবিতে প্রথম ইন্টিমেসি কোঅর্ডিনেটর কাজ করলেন। সো আমার সুবিধা ছিল উই হ্যাড মাল্টিপল ক্যামেরাস, সো সেইটা একটা সুবিধা ছিল। ইভেন ইফ ই didn't like a particular angle, if he wanted it to exist for a certain period of time, আমাদের enough footage যেহেতু coverage ছিল, প্রবলেম ছিল না। জেনারেলি আমার ছবিতে 1 টেক ওকেই হয়, 1 টেক ওকেই হয়েছে, একটা ছবি বাদ দিয়ে। সেই ছবিটার নাম হলো 22শে শ্রাবণ। সেই ছবিটা আবির আর রাইমাকে চুমু খেতে বলা হয়েছিল রূপচাঁদ মুখার্জি লেনে। সেখানে কোনো কারণে আবির এবং রাইমা ভেবেছিল যে ওরা চুমুটা চিট করতে পারবে, এবং আমি সেটা মনিটরে বসে বুঝতে পারবো না। তো ওরা প্রচন্ড প্যাশনেটলি হাওয়ায় মুখগুলো এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস করছিল। তখন আমি কাটি বলে গিয়ে বললাম তোরা এটা কি করছিস?
তো চৌকাচ্ছি, বলছি তোরা একদম চৌকাচ্ছিস না, তোরা হাওয়ায় মাথা দুটোকে দুলিয়ে দুলিয়ে যেন মোষেরা শিং উতোয় না, ওরকম করছিস। তো এটা করিস না, ওটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। তখন রাইমা ফাটলি, ও বোঝা যাচ্ছে, চল আমি লেটস ডু ইট বলে কপাটে চুমু খেলো আর কি। মানে ওদের চুমু নিয়ে কোনো প্রবলেম ছিল না, ওরা ভাবছিল যে যদি ফাঁকতালে একটু চিট করে বেরিয়ে যায় আর কি, ব্যাপারটা আর চুমু খেতে হয় না। বাট রাইমার আসাজ কিন্তু সেরকম কোনো ইনহিবিশনস নেই, সেটা তো আমরা জানি। ইনফ্যাক্ট আবিরেরও নেই। বোথ অফ দেম হ্যাভ বিউটিফুলি কিসড অন স্ক্রিন অ্যান্ড এফিশিয়েন্টলি কিসড অন স্ক্রিন। আচ্ছা শ্রীজিৎ, একটা বিষয় বলো, আমরা হেমলকের যে প্লটটা, ওই যে স্টেজ করাটা, ওটা দেখে নিয়েছি, এরকম একটা ক্লাসিক ছবি এত পছন্দের আমাদের। তো কিল বিল যে প্লটটা 2025-এ আমাদেরকে দিচ্ছে, তো সেই প্লটের মধ্যে কি তোমার মনে হয় যে সারপ্রাইজটা অডিয়েন্স এত বছর আগে পেয়েছিল, যে ধাক্কাটা শকটা পেয়েছিল, সেই শক ভ্যালুটা ছবির ক্লাইম্যাক্স আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যে? এই জন্যই কি ট্রেলারের ওই মোচড়টা, যে এবার আমি আপনার প্রেমে পড়েছি? দেখো, মোচড় যে সবসময় দিতেই হবে এরকম কোনো কথা নেই, স্টেজ যে সবসময় করতেই হবে এরকমও কোনো কথা নেই। একটা কথা মাথায় রাখতে হবে, হেমলক, যেটা আমি বারবার বলছি, যে হেমলক ইজ এ প্রো লাইফ ফিল্ম। হেমলকের মধ্যে আনন্দ করার মিশন স্টেটমেন্টটা এবং এন্টার এন্টার স্ট্রাকচার সেট আপ, এই পুরো ব্যাপারটা কিন্তু ছবিটা অনেকটা জুড়ে। প্রেমের গল্পটা কিন্তু কোইন্সিডেন্টাল, অ্যাজ এ বাই প্রোডাক্ট, সাইড এফেক্ট। এক্ষেত্রে কিন্তু প্রেমটা খুব ইম্পর্টেন্ট। ইটস কিল বিল ইজ মাচ মোর অফ আ লাভ স্টোরি দ্যান হেমলক সোসাইটি, মাচ মোর, ইটস মাচ মোর ইন্টেন্স, মাচ মোর, মানে কি বলবো, লাভ স্টোরি বলতে আমরা যেটা বুঝি সেটা অনেক বেশি, ঠিক আছে। প্রিমাইসটা হেমলকে, চরিত্রটা হেমলক থেকে আসছে, কিন্তু জনরা হিসাবে কিন্তু মাচ মোর অফ আ লাভ স্টোরি দ্যান হেমলক ওয়াজ। সো লাভ স্টোরিতে তো মোচড় আর কি থাকতে পারে, মানে লাভ স্টোরি তো লাভ স্টোরি, রাইট? না না, আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে ওই যে যে সংলাপটা রয়েছে, যে প্রেমে পড়েছে, আমার কথা হচ্ছে যে এই যে স্টেজ, ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে ওইটা মেঘনা আনন্দ প্রেমে পড়েছিল, এখানে আনন্দ পূর্ণার প্রেমে পড়ে। কিন্তু কেন পড়ে, পূর্ণার কি এরকম বৈশিষ্ট্য যেটা থেকে আনন্দ করার মতো মানুষ প্রেমে পড়ে, সেটাই দেখতে হবে। সেটাই তো একটা লাভ স্টোরির মূল উপজীব্য, না? না ওই ছবিটার মধ্যে হেমলকের মধ্যে তো একটা টুইস্টও আছে, যেটাকে আমরা রেজিস্টারই করছি না। তো এখানেও কি ওরকম একটা প্লট টুইস্ট থাকবে? তাহলে আমি একটা কাজ করি, আমি বলে দিই, স্ক্রিপ্টটা বলে পড়ি। দিই, হ্যাঁ, স্ক্রিপ্টটা দে তো, স্ক্রিপ্টটা অভিনয় করে পড়ি। আমি একটা কথা বলি, তুই মাঝে মাঝে দুটো গান করে দিস, তাহলে তারপর পাকের পুরো একটা কমপ্লিট। কমপ্লিট হয়ে যায় আর কি। হ্যাঁ, না আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে, এটা এক্ষুনি সুজিত বললে মারতে পারে আমায়, কিন্তু আমার ধারণা, না না না, কিচ্ছু কিচ্ছু না, ওরকম ফাফা ধরার দরকার নেই। সেটা হচ্ছে যে থ্রিলারটা না ভালো করে দেখুন। আবার তুই এই দেখো, আমার এইসব কি দরকার ছিল? ভালো করে দেখতে হলো, কেউ ভালো করে দেখেনি ট্রেলারটা, ভালো করে দেখার কথা বলছি আমি। ভালো করে মানে একদম ভালো করে, মানে খুব ভালো করে। হ্যাঁ হ্যাঁ, খুবই লোকে দেখেছে ট্রেলার, আমি দেখেছি, খুব ভালো লেগেছে, ভালো ট্র্যাকশন এন্ড অল দ্যাট, খুবই ভালো কথা সেটা। খুব খুব ভালো করে দেখুন একবার। এইটা বলার পর আমি জাস্ট দেখতে পাচ্ছি 2 লাখ ভিউজ এর মধ্যে ওকে গিয়ে পজ করে, দাদা এইটা বলতে চাইছিল, এই জায়গাটা কি তাহলে? না, বাট অ্যাকচুয়ালি এটা তো মানে আমার মনে হয় যে দ্যাটস দ্য ফান, না? বিকজ এখন আমাদের কমিউনিকেশনের উপায়গুলো এত বেড়ে গেছে। সো আই থিঙ্ক ইটস ভালো করে দেখুন ট্রেলারটা। আগের বার যখন সৃজিতদার ইন্টারভিউ করতে এসেছিলাম, তখন সৃজিতদা বলছিল যে পরমকে দুটো যে চরিত্র, চতুষ্কোণ এবং সত্যি বলে সত্যি কিছু, এটা আমাদের আলোচনা হচ্ছিল, এই দুটো চরিত্রই ঋতুপর্ণ ঘোষের করার কথা ছিল ইনিশিয়ালি। দুটো চরিত্র তুমি করেছো, দুটো চরিত্রই ভীষণ অ্যাপ্রিসিয়েট হয়েছে। তোমাকে বলো যে এই দুটো ক্যারেক্টার যখন মানে ঋতুদার কথা তুমি শুনলে, সেটাকে আলাদা করে বার্ডেন সৃষ্টি করেছিল? কেন কেন তুমি তোমার মতোই করেছো, তোমার উপর কোনো মানে চাপ সৃষ্টি? ঋতুপর্ণ ঘোষ একজন প্রবাদ প্রতিম পরিচালক, এবং বাঙালির কাছে কি বলবো, মননশীল একজন ব্যক্তিত্ব, শেষ সদর্থে মননশীল ব্যক্তিত্বদের মধ্যে একজন ঋতুপর্ণ ঘোষ। শুধু পরিচালক নন, তিনি একাধারে
সাহিত্য নিয়ে এত ডিটেলে কাজ করেছেন, একটি খুব ইম্পর্টেন্ট ম্যাগাজিন চালাতেন যেটার মধ্যে অসম্ভব গুরুত্বপূর্ণ সব লেখা বেরোতো, সমাজ, সমাজতত্ত্ব, সাহিত্য সবকিছু নিয়ে লেখা বেরোতো, খুব গুরুত্বপূর্ণ অবদান তার আর কি সমাজের প্রতি। কিন্তু তিনি তো অভিনেতা নন। তো তিনি করতেন, একটি চরিত্র করার কথা ছিল, সেটা হয়নি যে কোনো কারণেই হোক। সে কি কারণে আমরা সেটাও জানি, কি কারণে হয়নি সেটা অত্যন্ত দুঃখদায়ক একটি কারণ। সেটা একজন অভিনেতা করেছেন, সেটা ঘটনাচক্রে আমি। এবার এটার জন্য চাপ মাথায় হেনা তেনা, মানে কেন হবে? এটা হওয়ার তো কথা না। তোমার ফিল্মোগ্রাফিতে কন্ট্রাডিক্ট আনে, আমার মনে হয় কন্ট্রাডিকশনটা তৈরি হয়েছে। এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ভাবছিলাম, তোমার থেকে জেনেই নি আগে। একদিকে তুমি কাকাবাবুর সিকুয়াল বানাচ্ছ না, ফেলুদা করছো না, অপরদিকে তুমি পপ ইউনিভার্স বা তোমার কিলবিল সোসাইটি এরকম ধরনের ছবি করছো। তো আমি দেখি সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন ঘুরে আসে যে সৃজিত মুখার্জি নিজের কাল্ট ক্লাসিক ছবিগুলোর 12টা বাজাচ্ছে। আবার একদিকে যারা তোমার ভক্ত তারা বলছে সৃজিত মুখার্জি ফেলুদা করলেন না, সৃজিত মুখার্জি কাকাবাবু করলেন না। এই বিষয়টা একটু বলো। না দেখো, 12টা না 1টা না 3.5টে সেটা তো পরের ব্যাপার, সেটা তো খুব রিলেটিভ একটা ব্যাপার। আমার মনে হয় দ্বিতীয় পুরুষ এবং দশম অবতার যথেষ্ট সফল ছবি। 2023-এ সবচেয়ে ব্যবসা সফল ছবি দশম অবতার। এবং দশম অবতার যে প্রচুর মানুষ ভালোবেসেছেন, সেই মানুষদের এস্থেটিক্স বা শিক্ষা নিয়ে প্রশ্ন আমি কেনই বা তুলবো? হ্যাঁ, আর মানুষ ভালোবেসেছে বলেই তো সবচেয়ে ব্যবসা সফল ছবি। মানে ভূতে তো টিকিট কাটেনি, মানুষই কেটেছে, রাইট? তো সেটা 1 নম্বর। আর এই লিস্টের মধ্যে আদিত্য বিক্রম সেনগুপ্তদের মতো নাম আছে, যারা তথাকথিত দি ক্রিটিক্যালি অ্যাক্লেমড, যাকে নিন্দুকরা আতেল বলে, তারাও আছে। আবার যারা লার্জার দ্যান লাইফ ছবি দেখতে পছন্দ করেন তারাও আছে। সো এইটা আমি মনে করি না। আমি মনে করি ইনফ্যাক্ট দ্বিতীয় পুরুষ আগেন আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য ফার্স্ট ফিল্ম যা মেইন স্ট্রিমের সমকামিতাকে এইভাবে এনেছেন এবং সেলিব্রেট করেছেন, অবভিয়াসলি থ্রু আ থ্রিলার ফরম্যাট। কিন্তু আমি যদি আরেকটি প্রেমের গল্প ধরনের ছবি, যেটা একটু নিশ, সেটা একটু সরিয়ে দিয়ে মেইন স্ট্রিম ছবির কথা বলি, মেইন স্ট্রিম ছবির ক্লাইম্যাক্সে ওই দৃশ্য এবং ওই টুইস্ট এবং এই সব মিলে আই থিঙ্ক দ্বিতীয় পুরুষ ইজ অ্যানাদার মাইলস্টোন, একটা মাইলফলক। হ্যাঁ, এবার লোকে যদি 22শে শ্রাবণের সঙ্গে তুলনা করে, সেখানে হয়তো দশম আর দ্বিতীয় পুরুষ অতটা গেম চেঞ্জিং নয় যতটা 22শে শ্রাবণ ছিল। তো কিন্তু তুলনার ভয় কোনোদিনই তো আমরা কাজ থামাইনি, কেউই থামায় না। ক্রিয়েটিভ যারা মানুষ, তাদের তো তুলনার কথাটা মাথা থেকে বার করে দিয়ে কাজ করতে হয়। আমিও সেটা করি। নাও অ্যাজ ফার এজ ফেলুদা বা ইয়ের সিকুয়েল ইজ কনসার্ন, আমি তো সেটারও বানিয়েছি সিকুয়েল। আমি তো মিশর রহস্যে থেমে যাইনি। আমি ইয়েতি অভিযান এবং কাকাবাবু প্রত্যাবর্তন বানিয়েছি। আমি তো ছিন্নমস্তার অভিশাপে থেমে যাইনি। আমি তারপরে অনেক 3টে ফেলুদা বানিয়েছি ইনফ্যাক্ট, যত কাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং, জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর। এবার ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাই না ইচ্ছের ওপর। মানে অটোগ্রাফ থেকেই আমি একটা কথাই বলে এসেছি যে আমি খুব আমার দারুণ লাগে যখন মানুষের আমার কাজ ভাল লাগে, তারা যখন আমার ভালোবাসা দেন, শ্রদ্ধা দেন। এবং আমার খুব কষ্ট হয় যখন তাদের খারাপ লাগে এবং তারা ট্রোল করেন বা ইয়ে করেন। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে মাথায় রাখতে হবে, ছবিটা কিন্তু আমি নিজের জন্য বানাচ্ছি। সরি টু ব্রেক দিস টু লট অফ পিপল, যারা হয়তো ভাবেন যে তাদের জন্য বানাচ্ছি, আমি কিন্তু তাদের জন্য বানাচ্ছি না। আমি কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি নিজের জন্যই বানাই। সো আমি ফেলুদা করতে চাই আমার নিজের 14 বছর 15 বছর বয়সী মানুষটার সাথে দেখা করার জন্য, বা কাকাবাবুও তাই করি। সো এবার সেই ইচ্ছেটার তো একটা এক্সপায়ারি ডেট হতে পারে। একটা পয়েন্ট অফ টাইমের পরে আমার মনে হতে পারে যে না, আমার নতুন কিছু আর করার নেই, বা আমার হয়তো কাকাবাবুর এখন যে গল্পগুলো পড়ে আছে সেই গল্পে যেই কারণে আমি কাকাবাবু করেছি, কাকাবাবু তো প্রচন্ড দুর্দান্ত প্লটিং এবং অসম্ভব ভালো সাহিত্যের জন্য নয়। ইটস অ্যাবাউট দি অ্যাডভেঞ্চার, ইটস অ্যাবাউট দ্য ট্রাভেল, ইটস অ্যাবাউট দ্য কাকাবাবু ইজ নট আ ফেলুদা আর ব্যোমকেশ, ঠিক আছে? সো এবার ফেলুদা আমি যেই কারণে করেছি, সেই কারণটা ধরো ফেলুদা ইজ অলসো ট্রাভেলগ আমার কাছে, ঠিক আছে? এবার আমি যদি দেখি যে ফেলুদা আমার সেই বাজেটটা দিচ্ছে না, যেখানে আই ক্যান টেক দ্য স্টোরি টু আউটসাইড কলকাতা। হ্যাঁ, এবং কলকাতা বলতে আমি তো এখন নর্থ বেঙ্গলও বলছি, কারণ
নর্থ বেঙ্গলের বাজেট আর কলকাতা বাজেট এটা আন্ডার কন্ট্রোল রাখা যায়। অন্য কোথাও গেলে তখন বাজেটটা এক্সপ্লোড করে, মানে গিভেন দ্য স্ট্রাকচার ইন উইচ উই ওয়ার্ক। সো উইচ ইজ ওয়াই আমি আর ফেলুদা অন্য কোনো গল্প করতে পারছি না, বিকজ আমি যে গল্পগুলো করতে চাই সেগুলোর যে বাজেট দরকার সেটা আমি পাচ্ছি না। এবং আমি নিজের টার্মসেই সবসময় কাজ করেছি, ফেলুদা কাকাবুর ক্ষেত্রেও তাই করব। ইন দিস কেস কিলবিল সোসাইটি ইজ এ সিকুয়েল অফ হেমলক, সেটা আমি নিজের টার্মসে করতে পেরেছি। আমার যে বাজেটটা দরকার ছিল সেই বাজেটটা আমি পেয়েছি, হেন্স আমি করতে পেরেছি। এবার আমি অবভিয়াসলি সেটারই সিকুয়েল করতে চাইবো, যেটা সিকুয়েল করতে চাইবো। সেই সিকুয়েলটা কেউ রেস্টুরেন্টে ঢুকে মেনু কার্ড থেকে অর্ডার করছেন কিনা সেইটা আমি কোনোদিন দেখিনি, দেখবো না জীবনের শেষ দিন অবধি। আমার যে গল্পটা বলতে ইচ্ছে করছে বা আমার যেই চরিত্রের সঙ্গে আবার দেখা করতে ইচ্ছে করছে, সেটা প্রবীর রায়চৌধুরী হোক, সেটা খোকা হোক, সেটা আনন্দকর হোক, সেটা বেগম জান হোক, সেটা বিঞ্চিদা হোক, আমি তার সাথেই দেখা করব। আচ্ছা আচ্ছা শ্রীদা, আরেকটা জিনিস তোমাকে বলো, সেটা হচ্ছে হেমলকে একটা পার্টিকুলার কেমিও ছিল জিতের, যেই কেমিওর পোর্শনটা খুব সামান্য ছিল একটা গানে, কিন্তু ওই ঝলকটা এতটাই লোকের মন জয় করেছিল যে বহু সময় ধরে ওটা আমরা দেখেছি, পছন্দ করেছে। তো এই ছবিতে অঙ্কুশের একটা এরকম কেমিও রয়েছে যেটা তোমরা প্রমোতেই দেখিয়ে দিয়েছো। তা বলো, তুমি কি প্রথমে মানে এরকম একটা ল্যাভিশ স্কেলে বা বড় কিছু ভেবেছিলে জিতের কেমিও বড় রকম কিছু, কারণ তুমি বহুবারই তার সাথে কাজ করতে চেয়েছো, সেরকম কিছু ভেবেছিলে এই ছবির জন্য? কিলবিলের ক্ষেত্রে ভাবিনি, কিলবিলের ক্ষেত্রে সেই জায়গাটা ছিল না। ওখানে সেই জায়গাটা ছিল, ওখানে একটা ফিল্ম সিটির মধ্যে পুরো ঘটনাটা ঘটছিল, সো ওখানে একটা কনটেক্সট ছিল, সেখানে একটা জায়গা ছিল। এখানেও কনটেক্সচুয়ালি অঙ্কুশের ক্যামিওটা ইউজ করা হয়েছে, কিন্তু সেটা মানে সেটার মধ্যে ওই চমকের জায়গাটা ছিল না, যেই চমকের জায়গাটা ওখানে ছিল। সো উইচ ইজ ওয়াই আমি আর মানে ওরম ভাবে ব্যাপারটাকে প্রজেক্ট করি। ডিরেক্টর হিসেবে কে বেটার, সৃজিত দা না কৌশিক দা? যদি একজন, হ্যাঁ একজনের নাম বাঁচতে হয়। গাঙ্গুলি। আচ্ছা, শ্রীদা তাকিয়ে আছো এদিকে, শ্রীদা তুমি এদিকে ঘোরো। পোস্টার গুলো দিয়ে না না শ্রীদা তুমি এদিক ঘোরো, শ্রীদা এদিক ঘোরো। না না শোন, পরম আমার সামনে, পেছনে, সাইডে, ওপরে সব জায়গায় পরম পরমই থাকে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট থিংস আই লাইক অ্যাবাউট ইট। সো ওরকম নয়। আমাকে এই প্রশ্নটা করলে আমি কিন্তু কৌশিক গাঙ্গুলি বলবো, মানে যদি ব্যক্তিগতভাবে আমার জিজ্ঞেস না করো। তোমায় অন্য প্রশ্ন করবো। আচ্ছা, পরমটা আমি জানি না। আমার মনে হয় মিলন ভৌমিক। আচ্ছা শ্রীদা, হ্যাঁ বল। ডিরেক্টর হিসেবে কে বেটার, পরম দা না অনির্বাণ দা? তুলনাই হয় না। পরম হ্যাজ জাস্ট স্টার্টেড অফ। পরম হ্যাজ শোন a range already, মানে for a person to do a সোনার পাহাড়, এই রাত তোমার আমার, and the same person to do a নিকশ ছায়া and a পর্ণ সর্বরী, definitely পরম। পরমদার প্রিয় কাজ তোমার? সোনার পাহাড়। সোনার পাহাড় আমাদের সবারই খুব পছন্দের কাজ। আমার মনে হয় সোনার পাহাড় দেখে আমি ভ্যা করে কেঁদেছি। আর সব ইন্টেলেকচুয়ালাইজেশন সব ছেড়ে ফেরে দিয়ে ফাইনালি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস কথা বলে। একদম শেষ অব্দি ওটাই। এই যে যখন কালো যে নামটা আসে না সিনেমার শেষে, ওই ঠিক ওই মুহূর্তে তোমার কেমন লাগছে সেইটা যদি ইফ ইউ ক্যান এভার ফাইন্ড আউট ফর এনি অডিয়েন্স, ইউ নো হোয়াট দ্য ফিল্ম ইজ ডুইং। বেরিয়ে আসার পর না আমার যেটা মনে হচ্ছে, ওই স্টেজটা চলে যাওয়ার আগে তোমায় জিজ্ঞেস করতে হবে। ওই আলোটা জ্বলে গেল, বেরোলে তখন সাডেনলি মনে হলো যে না, ও তোমাকে তো গিয়ে এখন ফেসবুকে একটা গুরুগম্ভীর জিনিস লিখতে হবে, তোমাকে ট্রোল করতে হবে, তোমার ওইটা প্রমাণ করতে হবে তুমি কত বড় আতেল, হ্যাঁ তোমাকে নাম লেখাতে হবে, তোমার এইসব এই সাইকোলজিগুলো ঢোকার আগে ঠিক সিনেমাটা শেষ হওয়ার মুহূর্তে তুমি কি ফিল করছো ওইটাই। এবং সোনার পাহাড়ে সোনার পাহাড় স্টেজ উইথ ইনক্রেডিবল ফিল্ম। আচ্ছা বরং তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এরা তোমার আমার নিয়ে। এরা তোমার আমারে একটা জিনিস সাগরনীল বলেছিল, আমি ওর সাথে এরা তোমার আমার দেখার পর না, মানে আমরা হল থেকে দেখে এসেছিলাম, দেখে অনেকক্ষণ আলোচনা করছিলাম, যেটা আমরা একটা মালায়ালাম ছবির ক্ষেত্রে, একটা মালায়ালাম এরকম ধরনের ড্রামা ছবির ক্ষেত্রে পাই, সেটা হচ্ছে একটা ছোট্ট হয়তো অবজেক্ট, সেটাকে ছবির মধ্যে এরকমভাবে ব্যবহার করা হয় যেটা ছবির রেসটাকে আরো বাড়িয়ে দেয়। আমি বেশি স্পয়লার দিতে চাই না এই তোমার আমার ক্ষেত্রে। ছবিটা যদি এত লোকে দেখেছে, এখন হইচই স্ট্রিম করছে, স্পয়লার কিছু নেই বল। ছবিতে যে ইঁদুরের রেফারেন্সটা এবং ছবির যে এন্ড সিকোয়েন্সটা, খাঁচাটা খুলে দেয় এবং দুটো ঘরে চলে আসে, ওই যে জায়গাটা,
মানে আমার মনে হয় ছবির সব থেকে যেটা দারুণভাবে ওয়ার্ক করে, মানে ওই জায়গাটায় না, মানে চোখের জলটা তার আগে অব্দি হয়তো কোনে আমরা আটকে নিচ্ছি, ওটা হয়তো আমাদের ইমোশনাল করে দেয়, মানে কাঁদিয়ে দেয়। তা তোমার সব মানে ওই যে সিকোয়েন্সটা, ওটার ইন্টেনশন কি ছিল বা তোমার ওটার রেফারেন্স কি ছিল একটু বলো, মানে এটা আমার তোমার থেকে জানার খুব ইচ্ছা ছিল সেই সময়। রেফারেন্স বলতে পারবো না, ইন্টেনশনটা একটাই ছিল, সেটা হচ্ছে যে একটা ভাবনা ছিল যে ভাবনাটা ওই অবধি ছিল যে খাঁচাটা খুলে দেন এবং ইঁদুরটা বেরিয়ে যায়। তো এটা আমি যখন আবার চিত্রনাট্যটা নতুন করে সাজাচ্ছিলাম, যখন লিখছিলাম, তখন আমার মনে হয় যে ইঁদুরটা বেরিয়ে কোথায় যাবে। হ্যাঁ, সেইটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমার মনে হয় একদম খুব একটা মানবিক জায়গা থেকে, যে আমি তো দুজন পোষ্যর সঙ্গে ঘর করি, হ্যাঁ, এবং আমি একলা মানুষ দেখেছি, হ্যাঁ, খুবই আমি নিজে একলা থেকেছি দিনের পর দিন, মানে অনেকটা সময় আমি আমার মাকে দেখেছি বাবা চলে যাওয়ার পর, আরো অনেক আমার আশপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে যাদেরকে আমার একটু বয়স হয়ে যাওয়া একলা মানুষদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে আলাদা করে। অনেকে জানেনও না যে আমি আলাদা করে তাদের সঙ্গে বন্ধু হিসেবে সমবয়সীদের থেকে তাদের সঙ্গে তারাই আমার বেশি বন্ধু আর কি। তো সেই সব মানুষগুলোর কথা ভেবে আমার মনে হয়েছিল যে ইঁদুরটা যেন কোথাও একটা ওর মনে হয় যে না, এই লোকটাকে একা ফেলে যাব না, থাকি এর সঙ্গে। এটা তোমার ইন্টারপ্রিটেশন ছিল। আমার যেটা ইন্টারপ্রিটেশন ছিল সেটা হচ্ছে যে ভালোবাসার অভ্যাসটা একটা প্রশ্ন ছিল। আমার মনে হয় যে ভালোবাসার আরেকটা দিক হচ্ছে অভ্যাস। তার কারণ আমি ওটা সব থেকে রিলেট করতে পেরেছিলাম, একটা পাখি ছিল যে পাখিটা আহত হয়েছিল, আমাদের বাড়িতে প্রচুর বিড়াল আছে, তো কোনোভাবে জখম করেছিল, তো সেই পাখিটাকে আমরা 3-4 দিন ধরে সেবা করি, পাখিটা ঠিক হয়ে যায়, উঠতে পারে। তো পাখিটাকে আমরা একইভাবে ছেড়ে দিই, পাখিটা চলে যায়। পাখিটা 3 থেকে 4 দিন পর আমাদের বাড়িতে ফিরে আসে, পরের দিন পাখিটা মারা যায়। আচ্ছা। তো যে কারণে ওটা ঘটনাটা প্রায় 3-4 বছর আগের ঘটনা, যখন আমি ছবিটা দেখি আমি ভীষণভাবে ওই জিনিসটাতে রিলেট করতে পারি। মানে আমার শুনে ভালো লাগছে রূপম, এটা যে ধরো এটা আমি আমার মতো করে ব্যবহার করেছি, তুমি তোমার মতো করে জিনিসটা রিসিভ করেছো এবং ইন্টারপ্রেট করেছো। এটা নিয়ে বহু লোক বহুবার সিনেমা হলে ফোন করে মেসেজ করে আমাকে বলেছেন। মানে এইটা ভেবে ভালো লাগছে যে মানে বোঝা যায় যে একটা ডিভাইস, চিত্রনাট্য লেখার সময় আমরা তো কয়েকটা সিদ্ধান্ত নিই, হ্যাঁ, সেই সিদ্ধান্তগুলো সফল তখনই মনে হয় যখন দেখতে পাই যে এত মানুষ যারা দেখেছেন তারা নিজেদের মতো করে এটা নিয়ে আলোচনা করছেন এবং সেটাকে নিজেদের মতো করে অর্থ বার করছেন। মানে আমরা যখন যারা আমরা সাহিত্যের ছাত্র হতে হয় না, যারা ক্লাস 7-8 থেকে যখন আমরা ওই কবি কি বলতে চেয়েছেন, হ্যাঁ, এটা নিয়ে যখন কবিতার কাটাছেড়া আমরা করি, আর পরবর্তীতে আমরা ধরো তখন আমরা যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তারাও কিন্তু আরেকটু গুরুগম্ভীর ভাষায় একই কথা বলেছি, কবি কি বলতে চেয়েছে। এই যে আমি ইংরেজি সাহিত্যে ফিলিপ লার্কিনের 4টে ওই লাইনের মানে বার করতে আমি যারা 15 পাতার মতো লিখলাম, হ্যাঁ, এটা কিন্তু ওইটাই। এবং এটা কিন্তু আমাদের সাহিত্যের পাঠের প্রথম আমাদের বলা হতো যে কখনো ভাবতে যেও না যে কবি অ্যাকচুয়ালি কি ভাবতে চেয়েছেন, বিকজ কবি হয়তো কিচ্ছু না ভেবে এটা লিখেছেন, জাস্ট তখন উনি যে মেন্টাল স্টেটে ছিলেন সেখান থেকে লিখেছেন। তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো একজন ছাত্র হিসেবে বা পাঠক হিসেবে, সেইটা ইম্পর্টেন্ট। তো এইটাতে না এরকম জিনিস একটা হলে যারা পাঠক বা দর্শক তাদেরও সাফল্য, আর যারা যারা সৃষ্টিকারী, যারা যে স্রষ্টা আর কি, সেটা কবি হন, সাহিত্যিক হন, চলচ্চিত্র পরিচালক হোক, চিত্রনাট্যকার হোক, তাদেরও সাফল্য। এটা খুব বড় মানে সেলিব্রেট করার মতো তুমি যে কথাটা বললে সেটা আর কি। তুমি দুর্গাপুজো আসছো না, এবং এটা আমার মনে হয় যথেষ্ট বড় খবর, কারণ এটা নিয়ে একদিকে দেবদা জানাচ্ছে যে শ্রীজিতের ছবি আসছে না, শ্রীজিৎ আমার কথা দিয়েছে দুর্গাপুজোর সময়। অপরদিকে শিবুদা বলছে শ্রীজিৎ যখন তখন চলে আসতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা বলো যে তুমি যে এই দুর্গাপুজোয় রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ নিচ্ছ না, তাহলে কি 2026-এ 2-4 করে আমরা বলতে পারি যে দেবদার সাথে তোমার পরের ছবি আসছে আর একটা? এরকম ব্যাপার না, ব্যাপারটা বুঝতে হবে। টেক্কার সময় আমার এই নিয়ে দেবের সাথে কথা হয়েছিল এবং আমরা এটা কথা বলে মানে we've come to this conclusion যে একটা কোথাও গিয়ে না বোঝাপড়া করতে হবে, কারণ এটা না সব ছবির নানান অল্প বিস্তর বেশি কম ক্ষতি হয়, কারণ আমাদের তো ক্যাপাসিটি আছে, একটা বক্স অফিসে একটা জেনারেল ক্যাপাসিটি আছে। সো সেই ক্যাপাসিটিটা যে সেই পাইয়ে যত বেশি
ঢুকবে শেয়ার, তো বাকিদের শেয়ার কমবে। তো কারো 10% কমবে, কারো 30% কমবে, কারো 50% কমবে, কিন্তু কমবে। সো সে কারণে দেব আমাকে আমি দেবকে জিজ্ঞেস করেছিলাম যে দেখ, তোর তো পুজোতেও ছবি, ক্রিসমাসেও ছবি, আমার পরের বছর মানে লার্জার দেন লাইফ বা বড় ক্যানভাসের ছবি, যেটা যেহেতু বিনিয়োগ বেশি সেহেতু ফেস্টিভ্যাল রিলিজের কারণ সেটা আমরা ভাবি। সো সেই নিরিখে আমার একটাই ছবি লব গৌরাঙ্গের নাম। এবার আমি সেটা কি পুজোয় আসবো না ক্রিসমাসে আসবো, তখন দেব বলে যে তুমি ক্রিসমাসে এসো। আমিও দেখি যে মেক সেন্স। ক্রিসমাসে এখন অব্দি একটাই বড় ছবি হয়েছে প্রজাপতি, মানে আর তো কোনো অ্যানাউন্সমেন্ট আমি শুনিনি। ওটা আসছে না ক্রিসমাসের টাইমে? বিজয়গড়ের বিজয়গড়ের। ওটা কিন্তু আমরা যদি পোস্টার দেখি ডিসেম্বর লেখা আছে, ক্রিসমাস লেখা নেই। আচ্ছা, হ্যাঁ, সো জানি না সেটা আমরা, কিন্তু একটা ডেফিনেট ছবি দেবেন। আর আরেকটাও ব্যাপার আছে, এইটা বন্ধু বান্ধবের সাথেই করা সম্ভব। মানে এরকম কেউ কোনো প্রযোজক বা পরিচালক বা অভিনেতা যদি ছবি আনেন যে যার সাথে এই কোঅপারেশনের জায়গাটা নেই, তাহলে তো সেখানে আমার অবভিয়াসলি কিছু বলার নেই। কিন্তু যেহেতু দেবের সাথে এটা আছে, তো দেব বললে তো আই থট ইটস এ গুড আইডিয়া, বিকজ এমনিতেই এখন পুজোতে অলরেডি আমাদের রঘু ডাকাত আর রক্তবীজ 2 আছে, দুটোই খুব বড় ব্যানারের, বড় ভালো শো টাইম পাবেন, এভরিথিং। সো সেখানে আবার গিয়ে না আমি আমার ফুল বক্স অফিস পোটেনশিয়াল রিয়েলাইজ করতে পারবো, না ওরা পারবে, এটা কোনো মানে হয় না এই এটা। সো উইচ ইজ ওয়াই আই এম কামিং ডিউরিং ক্রিসমাস। কিন্তু আমি যে পুজোয় একেবারেই আসছি না সেটাও আমি বলতে পারছি না। তার কারণ হলো যে সিনেমা ছাড়াও তো অন্যান্য মিডিয়াম আছে, রাইট? মানে আচ্ছা, থিয়েটার মানে হল ছাড়াও তো তো দেখেছি কোভিড এর পর থেকে ওটিটি ইত্যাদি। আচ্ছা পরমদা, তুমি আমাকে বলো, সেটা হচ্ছে আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করলাম শ্রীদাকে ন্যাড়া করে কাস্ট করার বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে তোমার এরকম একটা লুক চেঞ্জ করা, তো আমাদের বাংলা যারা, তুমি প্রথমেই বললে যে আমরা সকলেই প্রচুর ছবি করি, তো এরকম একটা লুক চেঞ্জ হওয়ার ফলে কি এমন হয় যে বহু অন্যান্য ছবি ছাড়তে হয়? না, সেটা আমাকে সুজিত প্রথমেই বলেছিল যে তুই অন্যান্য কাজ দেখে নিস, কিভাবে করবি দেখে নিয়েই কিন্তু আমায় ডেটটা দিস। তো আমিও সেটা দেখে নিয়েই করেছি। আমার তারপরেই একটি ছবির ইনফ্যাক্ট শুট চলছে, দুটো শিডিউলে এই মুহূর্তে আর কি, এবং সেটাতে আমি জানতাম সেই ছবিটির শুট হবে এই সময়তে, এবং সেই ছবিটিতে আমাকে একটা উইক ব্যবহার করতে হচ্ছে, আমার কিছু করার নেই। বাট এটা একটা কি বলবো, এটা একটা ট্রেড অফ, মানে এটা একটা অপরচুনিটি কস্ট সবকিছুই থাকে, মানে কিছু তো করার নেই। হ্যাঁ, কিন্তু এটাতে আমি যখনও বলেছিল যে হেমলকের জন্য ন্যাড়া হতে হবে কিন্তু বল্ড ক্যাপ নয়, সেটা তো আমি জেনে বুঝেই রাজি হয়েছিলাম, রাইট? তো একবার রাজি হয়তো সেটা থেকে আর ব্যাক ট্র্যাক করা যায় না, 1 নম্বর সেটা। আর 2 নম্বর হচ্ছে যে আমি যেহেতু এখন পরিচালনা প্রযোজনাটা একটু বেশি করি, অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে বা কোনো কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশিও আর কি, তো সেই কারণে একটা সামান্য হলেও স্বাধীনতা ছিল একটুখানি, যে মানে নিজের শিডিউলটা কিভাবে প্ল্যান করব তাতে আর কি। তার মধ্যেই একটি ছবি শুধু একটু সমস্যার সম্মুখীন হয়েছে, বাট আমি আগে বলে নিয়েছিলাম কথা তাদের সঙ্গে যে আমায় কিন্তু একটু ব্যবহার করতে হবে। তোমার প্রডিউস করা একটা ছবি ছিল শহরের উষ্ণতম দিনে, আমার তো ভীষণ ভালো লেগেছিল, ভালো ওয়ার্কও করেছি। তা ওই ছবিটার সিকোয়েল আসবে কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, ওটা নিয়ে আমরা লিখছি ইনফ্যাক্ট, ওটা আবার ওটা সিকুয়েল বানানোর মানে প্ল্যান শুধু না, মানে ওটা রীতিমতো প্ল্যান আছে আর কি ওটার। হ্যাঁ হ্যাঁ, হয়তো নামটা এক্স্যাক্টলি মানে ওই যে তুমি একটু আগে ওকে জিজ্ঞেস করছো স্পিরিচুয়াল সিকুয়েল না অ্যাকচুয়াল সিকুয়েল, তো হয়তো বলা যেতে পারে স্পিরিচুয়াল সিকুয়েল হয়তো কিছুটা, বাট সেটা অ্যাকচুয়ালি ফাইনাল ওয়ার্ডটা ওখানে অরিত্রই বলবে, কারণ ছবিটা অরিত্র বানানো ছিল, মানে অরিত্র জ্ঞানের অরিত্র না, আমার পার্টনার অরিত্র সেম। হ্যাঁ সিকোয়েল আসবে। হ্যাঁ, তো রাইট, সো অরিত্র ফাইনাল সেটা ওরই হবে ডেফিনেটলি, তবে খুবই ভীষণভাবেই প্রস্তুতি নিচ্ছি ওটা সিকুয়েল বানানোর। আমার তোমার শেষ জিজ্ঞাসা, শ্রীদার ছবির এমন একটা ক্যারেক্টার যেটা তুমি প্লে করোনি, কিন্তু তোমার মনে হয় তুমি প্লে করলে ভীষণ ভালো হতো? আচ্ছা, এটা ইন্টারেস্টিং। না, অ্যাকশন ভেবে নি ছবিগুলো, হ্যাঁ দেখলেও হয়। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, জাতিস্বর আই থিঙ্ক কুশল হাজরা, বয়সটা মানাতো না অবভিয়াসলি আমাকে, বাট ওটা একটা আমার মনে হয়েছিল যে এটা একটা ব্যাপার হয়েছে আর কি। হ্যাঁ, ওটা আমার মনে হয় ডেফিনেটলি। আর আমি ভাবছি আর কি আছে, হ্যাঁ মানে যেটা ঋত্বিক করেছিল তো। হ্যাঁ হ্যাঁ, এই দুটো। ইয়েস। পরমদার কোন একটা পরিচালনা করা ছবি যেটা তুমি করলে তোমার মনে হয় তুমি ভালো করতে?
লড়াই। লড়াই মানে মানে ভালো বেটার করতো আর কি, সেটাই মিন করছে। আর যেটা আমি মানে যেই ছবির শেষে আমার নাম গেলে আমি খুব গর্বিত বোধ করতাম, সেটা হলো সোনার পাহাড়। অভিযান নয় বলছো? না, অভিযান। অভিযানের থেকেও আচ্ছা। সোনার পাহাড় আচ্ছা। মানে মানে কিন্তু আমার মনে হয় যে ট্রিটমেন্ট আমি বলছি, হুম ওই যে নুয়ান্স আর র ইমোশনকে ব্যালেন্স করা, যে কোথাও মেলোড্রামাটিক হয়ে যাচ্ছে না, কোথাও গ্যাদি গ্যাদি হয়ে যাচ্ছে না। আমরা তো ফ্যামিলি ছবি বা সম্পর্কের ছবি ভয় পাই এইটাই, যে কোথাও কি গ্যাদি গ্যাদি হয়ে যাচ্ছে, কোথাও কি, it is so subtly done and so beautifully done. It's like a symphony where every piece is playing to its full potential, yet it's not jarring, and it's beautiful. And it's so heartfelt, so real, so organic, and সবসময় it makes you cry, boss. মানে again, I'm not going into any too much of intellectualization, but just makes you cry and miss your father or miss your mother and value your relationships. সবচেয়ে বড় কথা মানে what is the take home? Why does it stay with you? Because you start reflecting your own life, projecting your own life onto the characters, onto the narrative, onto the treatment. Beautifully done. Beautifully. থ্যাংক ইউ। না, আমার মনে হয় পরমদার হাওয়া বদল যে ছবিটা একদম অন্য জনের একটা ছবি, সেই ছবিটা হোক, বা পরমদার বৌদি ক্যান্টিন, মানে পরমদা আমাকে একটা স্টেটমেন্ট দিয়েছিল, এটাই তো মানে না আমি যেটা বলছি তুমি শুনে নাও। অনির্বাণের যে প্রশ্নটা করলেছেন, unfair question, but Param has already shown such a range as a director. Anirban has just started out. I mean, it's a very unfair comparison also. মানে পরমদার যে ছবিগুলোর কথা বলছি আমরা, পরমদা আমার একটা ইন্টারভিউতে বলেছিল যে সবাই এখন টিভি প্লাস করে দিচ্ছে, ওটিটিকে, বা আমরা সেই ইন্টারভিউটাতে এই যে এত আমরা টিভি সিরিয়াল বলি ছবিকে, সেই নিয়ে খুব ক্রিটিসিজম হচ্ছিল আমার পরমদার আলোচনায়। তো আমি এটা রিভিউতেও বলেছিলাম একটা, যে পরমদা যে ছবিগুলো করে সেই ছবিগুলো সব ড্রামাই করছে, কিন্তু ওই যে লাইনটা আমরা বলি না যে এই লাইনটার জন্য এটা টিভি সিরিয়াল হয়ে যায় বা মেকিং ওয়াইজ। আচ্ছা, the thing is that family drama is the in thing. হ্যাঁ, Everyone wants to do a family drama. The question is how you're doing it. তোমার সংলাপের পরিমিতি কতটা থাকছে, তোমার মুহূর্তের পরিমিতি কতটা থাকছে। অর্ধাঙ্গিনী তো বেসিক্যালি ফ্যামিলি ড্রামা, ঠিক আছে? হ্যাঁ একদমই। মানে যেই ঘরানাকে আমরা বলি যে ইট ক্যান গো মেলোড্রামাটিক, আরে ভাই দোসর তো ফ্যামিলি ড্রামা। মানে আমি বলছি যে ফ্যামিলি ড্রামা বাই ইটসেলফ তো এনি জনরা বাই ইটসেলফ কান বি গুড ব্যাড অর আগলি, ইট ইজ দ্য ট্রিটমেন্ট। তুমি কতটা সেটাকে মিল্ক করছো, কতটা ট্রোপে খেলছো, ট্রোপে খেলে কতটা ইনোভেটিভ হচ্ছ, ইনোভেটিভ হয়ে কতটা পরিমিতি রাখছো, এই সব কিছু তো ডিটারমিন করে না। থ্যাংক ইউ পরমদা, থ্যাংক ইউ সৃজিতদা। তোমরা অডিয়েন্সকে বলো। শুনুন, কিল বিল সোসাইটি ফ্যামিলি ড্রামা নয়, রোমান্টিক স্যাটায়ার। 11 তারিখ মুক্তি পাচ্ছে হেমলকের সিকুয়েল। আনন্দকর ফেরত আসছে মৃত্যুঞ্জয় কর হয়ে, সঙ্গে থাকছেন পূর্ণা আইচ, কৌশানী মুখোপাধ্যায়, তার লাইফ টাইম পারফরমেন্স। এবং হ্যাঁ, একটা কথা বলি, বিশ্বনাথ বসুর যদি কোনো ফ্যান থাকে, ওয়াচ আউট ফর কিল বিল সোসাইটি, কারণ পোলটুক ফাটিয়ে দিয়েছে। জাস্ট হ্যাঁ। হ্যাঁ, সো ওয়াচ আউট ফর কিল বিল সোসাইটি, 11th April রিলিজ।